ওয়েলকাম, নমস্কার, সুস্বাগতম। এসএসসিতে আপনাদের স্বাগত। আমাদের ওয়েবসাইট www.onlinessce.com আর আমাদের মোবাইল অ্যাপ অনলাইন SSCE, যা গুগল প্লে স্টোরে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন, যেখানে জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ প্রভৃতি বিষয়ের ওপর অনলাইন মক টেস্ট আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। আর পাবেন আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেলি আপডেটেড জিকে। তো তাড়াতাড়ি যান, এক্ষুনি গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করে নিন আমাদের সুন্দর অ্যাপটি, যার নাম অনলাইন SSCE। তা আজকে আমি চলে এলাম। আপনারা বিগত 3-4 দিন ধরে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে সারাংশ কিভাবে লেখে বা প্রেসি কিভাবে লেখে। আপনারা জানেন কিছুদিন আগে গত শুক্রবার ক্লার্কশিপের প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়েছে। এরপর আপনাদের পালা হলো মেন্সে 6টা বিষয় লিখতে হয়, যার মধ্যে বাংলা 3খানা এবং ইংরেজি 3খানা। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই সারাংশ, আর ইংরেজিতে যাকে বলা হয় প্রেসি। তা প্রেসি কিভাবে লিখব অনেকেই কনফিউজড হয়ে আছে। অনেকে রিপোর্টটা মুখস্থ করে নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন বই থেকে পেরে যাচ্ছে। ট্রান্সলেশনও অনেকটাই তারা দখল করে নিয়েছে, কিন্তু বাংলা সারাংশ আর ইংরাজি প্রেসি এই দুটোকে কিছুতেই তারা দখল করতে পারছে না। এরকম অনেক ছেলে আছে বা অনেক মেয়ে আছে যারা এই দুটোর মধ্যে অনেক দিন যেহেতু প্র্যাকটিস করেনি, লাস্ট ক্লাস 10-এ বা ক্লাস 12-এ করেছে, তারপরে আর প্র্যাকটিস করেনি অনেক বছর, 3-4 বছর বা কারো আরও বেশি তারা প্র্যাকটিস করেনি, এই জন্য পুরো ব্যাপারটা বুঝতে পারছে না। তাই সেই জন্য আমি প্রত্যেকের কমেন্টে সুন্দরভাবে উত্তর দিতে পারছি না। আমি ওই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবার কমেন্টে সবসময় উত্তর দেওয়া যায় না। আপনাদের আমি অনুরোধ করব, আপনারা প্লিজ আমার যে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আমি সব কিছুই টপিকে বলে দিচ্ছি। আপনারা সমস্যা হলো মাঝে মাঝে কিছু ছেলেমেয়েরা অর্ধেক ভিডিও দেখেন, তারপরে যে কথাগুলো আমি বলি আপনারা কিছুটা হয়তো মিস করে যান এবং তার ফলে পুরো ব্যাপারটা বুঝতে পারেন না। এই জন্য আমি অনুরোধ করব আপনাকে দয়া করে পুরো ভিডিওটা দেখুন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, নিচে দেওয়া লিঙ্কে টেলিগ্রামের লিঙ্ক আছে, আপনারা ওখানে জয়েন হয়ে যান। হোয়াটসঅ্যাপের যে আমাদের গ্রুপ আছে সেইগুলো অলরেডি ফুল হয়ে গেছে, 3খানা গ্রুপ। এখন ওই মুহূর্তে সবাইকে ওখানে জয়েন করানো সম্ভব হচ্ছে না, তাই টেলিগ্রামে আমি কিন্তু সবাইকে জয়েন হতে বলছি। তো আমি আসি মোদ্দা বিষয়ে। তা আজকের মূল বিষয়, আলোচ্য বিষয় যেটা হলো সারাংশ বা প্রেসি। একই জিনিস, আমরা কিন্তু সামারি বলছি না, আমি বলছি প্রেসি, আর বাংলা যাকে বলা হচ্ছে সারাংশ। সারাংশ সাধারণত 2 রকমের হয়ে থাকে, একটা কবিতার হয়ে থাকে আর একটা গদ্যের হয়ে থাকে। আমাদের মূল বিষয় এইখানে সারাংশ লেখা। কবিতার হলে তাকে সাধারণত ভাবার্থ বলে বাংলায়, আর যদি আমাদের প্রোজ হয় তাহলে সেটাকে বলা হয় গদ্য। যদি হয় তাহলে সেটা কি বলে, সেটাকে বলা হয় সারাংশ। আমাদের সামনে ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের রেজাল্ট কিছুদিনের মধ্যে বেরোবে, সেইগুলোর মেন্স বা ICDS-এ যেগুলো বেরোবে সেইগুলো মেন্স পরীক্ষায় কিন্তু সারাংশ ব্যাপারটা রয়েছে। আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি কারোর কোনো রূপ অসুবিধা হয় তাহলে প্লিজ আমাদের ভিডিওটা দেখুন, তাহলে পুরো ব্যাপারটা আপনাদের করায়ত্ত হয়তো কিছুটা হয়ে যাবে। ঠিক আছে? তো প্রেসি জিনিসটা কি জন্য দেওয়া হয় সবচেয়ে আগে আমরা জানি। প্রেসি দেওয়া হয় কেন? নাম্বার 1 দেওয়া হয় আপনার কম্প্রিহেনশন এবিলিটি, অর্থাৎ আপনাকে যে প্যাসেজটা দেওয়া হলো সেই প্যাসেজটা আপনি কি বুঝতে পারছেন। ঠিক আছে, ছোটোবেলায় করতাম না বোধ পরীক্ষণ, সেমনি কম্প্রিহেনশন এবিলিটি, অর্থাৎ পুরো প্যাসেজটা সম্বন্ধে আপনার বুৎপত্তি আছে কিনা। আমি ইংরেজিতে প্যাসেজ বলি বা বাংলায় বলি বা হিন্দিতে বলি বা নেপালিতে বলি, আপনি যে লিখে দিয়েছি আমি বা পরীক্ষক যে জিনিসটা লিখে দিয়েছে আপনারা কি সেটা বুঝছেন, সেটা হলো প্রথম দেখা হয়। আর কি দেখা হয় না, গুড ভোকাবুলারি, অর্থাৎ আপনার কি ভোকাবুলারি মানে সম্বন্ধে জ্ঞান আছে, অর্থাৎ আপনার কি স্টক অফ ওয়ার্ড আছে। যদি স্টক অফ ওয়ার্ড না থাকে তাহলে কিন্তু প্রেসি ভালো লিখতে পারবেন না। সুতরাং তাড়াতাড়ি করে যে ব্যাপারে আপনার কম স্টক অফ ওয়ার্ড আছে, যদি অনেকের ইংরেজিতে থাকে, অনেকের বাংলায় থাকে বা হিন্দিতে থাকে বা নেপালিতে থাকে, তো যার যেইটা কম আছে সেটাকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। মানে সিনোনিম, অ্যান্টোনিম এগুলো পড়ার আপনারা কিন্তু চেষ্টা করুন, মানে স্টক অফ ওয়ার্ড বাড়ানোর চেষ্টা করুন, যেগুলো বিভিন্ন বইতে বিভিন্ন ওয়েবসাইটে আপনারা কিন্তু সহজে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। তো এরপরে 3 নম্বর কি দেখতে চান, নলেজ ওভার গ্রামার। আপনি যে একটা সেন্টেন্স লিখছেন সেই সেন্টেন্সে আপনার গ্রামাটিক্যাল জ্ঞান আছে কিনা, গ্রামারের ওপর সম্পূর্ণ আপনার বুৎপত্তি আছে কিনা, সেইটা কিন্তু ওনারা
চেষ্টা করে এখানে এখানে দেখতে পারেন, চেক করে দেখেন আপনার সেটা আছে কি নেই। ঠিক আছে, আপনারা বলবেন তো রিপোর্টেও দেখা যায় আমার গ্রামারের জ্ঞান আছে কি না। না, রিপোর্টে দেখা যায় না, কারণ রিপোর্ট 8-10খানা রিপোর্ট করলেই কিন্তু অলমোস্ট সমস্ত রিপোর্টগুলোর ধরন বোঝা যায়। সুতরাং আপনারা হয়তো কমনও পেয়ে যেতে পারেন। 8-10খানা রিপোর্টের বিভিন্ন রিপোর্টগুলো বলেছি, আপনারা যদি দেখেন হয়তো এখান থেকেই কমন চলে আসবে। আপনারা বিভিন্ন পত্রপত্রিকা থেকে পড়েছেন বা বিভিন্ন সাইট থেকে, সেইগুলো বিভিন্ন সাইটেও দেওয়া আছে, দেখবেন পপুলার কিছু সাইটে তারা লিখে দিচ্ছে কিছু রিপোর্টগুলো, তারা ওইগুলো পড়ে আপনারা মুখস্থ করবেন এবং ওখানে লিখে দেবেন, তারপরে আপনারা নাম্বারটা অনেক বেড়ে যাবে। তাহলে আপনার নিজস্ব জ্ঞান আছে কি না এটা কিন্তু যাচাই করার সুযোগ থাকছে না। সুতরাং এটা যাচাই করতে গেলে আপনার একমাত্র উপায় হলো এই প্রেসি। একটা উপায় আছে, সেই উপায় হলো আপনাদের ট্রান্সলেশন। ঠিক আছে, ওটা দেখে ওনারা বুঝে যান যে আপনাদের ইংরাজি বা বাংলা বা হিন্দি এর সম্বন্ধে আপনার ওর জ্ঞান আছে কি না, শব্দ সম্বন্ধে, শব্দ চয়ন সম্বন্ধে আপনার জ্ঞান, যথার্থ জ্ঞান আছে কি না, এটা কিন্তু ওনারা সহজেই এটা দেখে বুঝে যান। ঠিক আছে, আর রাইটিং স্কিলও কিন্তু এটার মাধ্যমে সহজেই প্রকাশ পায়। আর সবচেয়ে বেশি প্রকাশ পায় যে আপনি যেটা বলতে চাইছেন বা আপনি যেটা লিখতে চাইছেন সেটা কি সঠিকভাবে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারছেন কি না, এটাও কিন্তু এদের মাধ্যমে সহজেই দেখা যায়। তাহলে বোঝা গেল এই জিনিসগুলোর জন্যই ওনারা কিন্তু প্রেসি, রিপোর্ট আর আমাদের ট্রান্সলেশন দিয়ে থাকে। তো এইগুলো দেখলেই মোটামুটি তাদের যে ওই শব্দগুলো সম্বন্ধে, ওই ভাষা সম্বন্ধে তার মোটামুটি জ্ঞান আছে কিনা ওনারা বুঝে যান। তো এবার আসল কথায় চলে আসি, প্রেসি, যে নিয়ে আমি আজকে আলোচনা করতে এসেছি। প্রেসি কি, আমি আজকে আপনাকে একটা ছোট গল্প বলি, যে গল্প আমি আগের ভিডিওতেও একটা বলেছি, সেই গল্পটাকে আমি একটু বড় করে বলছি, ব্যাপারটা সম্বন্ধে আপনার ধারণা হয়ে যাবে। ধরুন আপনি সিনেমা দেখতে গেছেন, ঠিক আছে, আমি যাইনি এই সিনেমাটা দেখতে, আপনি সিনেমা দেখে ভালো করে পপকর্ন খেতে খেতে বাড়িতে এলেন। তো বাড়িতে এসে আপনাকে আমি জিজ্ঞেস করলাম কীরকম হলো এই সিনেমাটা। তো আপনি বললেন, কি বলবেন আমাকে, আপনি একটা পুরো 3 ঘন্টা বা 3.5 ঘন্টার সিনেমা আপনি কিন্তু আমাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে সম্পূর্ণ বলে দেবেন, তাই নয় কি? আপনি কি বলবেন ওখানে স্টার্টিংয়ে কি হয়েছিল, ওখানে তারপরে কি হয়েছিল, এইগুলো কি আমাকে বলবেন? বলবেন না। আপনি কোন জায়গাটা বলবেন, অ্যাকচুয়াল মূল অর্থটা আপনি বলবেন। এইটাই হলো প্রেসি, আর কিচ্ছু না। আপনাকে যে প্যাসেজটা দেওয়া হচ্ছে সেই প্যাসেজটা কিন্তু শুধুমাত্র আপনাকে পড়তে হবে, পড়ে ওর অন্তর্নিহিত অর্থ বোঝাতে হবে, যেইগুলো জিনিসগুলো লাগবে না সেই জিনিসগুলোকে বাদ দিতে হবে। অরিজিনাল কী জিনিস বা আপনি যে সিনেমাটা দেখলেন ওর মূল গল্পটা কি, সেটাই খালি আপনাকে বলতে হবে, আর কিছু না। এইটা হলো আমি সহজে বললাম। এবার আপনাকে মনে রাখতে হবে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 7টা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে প্রেসির। এই 7টা পয়েন্ট নিয়ে বাড়িতে বারবার করে প্র্যাকটিস করুন। আমি বলছি আপনাদের 1 মাসের মধ্যে অনেকটা ডেভেলপমেন্ট হবে। আপনার হাতে এখনও প্রায় 2 মাসের কাছাকাছি সময় আছে। সো এখনও কিন্তু আপনারা রেগুলার প্র্যাকটিস করুন। বিভিন্ন বই বা বিভিন্ন ম্যাগাজিনেও বেরোচ্ছে বা বিভিন্ন সোশ্যাল সাইটেও পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আমরা দিচ্ছি মাঝে মাঝে। আপনারা ওইটা দেখে দেখে বারবার করে পড়ুন, বাংলা বা ইংলিশ বা হিন্দি, সেগুলো পড়ে পড়ে আমরা হিন্দিতেও দিচ্ছি। সুতরাং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন, সেখানে হিন্দিতেও পাবেন। সো সেইগুলো বারবার করে দেখে দেখে আপনারা ওর জিস্ট বা ছোট করে ওটা লেখার চেষ্টা করুন। ঠিক আছে, তো 7টা পয়েন্ট নিয়ে এবার আমি শুরু করছি। সবচেয়ে প্রথমে যখন আপনি পরীক্ষায় কোশ্চেনটা পেলেন, ভালো করে শুনুন, কোশ্চেনটা যখন পরীক্ষা আপনি পেলেন, ভালো করে নাম্বার 1 পয়েন্ট বলছি, ভালো করে প্যাসেজটা এমনভাবে পড়ুন যেন তার মানে বোঝা যায়। তা নাম্বার 1 কি বললাম, প্যাসেজটা এমনভাবে পড়ুন যাতে ওর মানেটা আপনি বুঝতে পারবেন, মনটা সম্পূর্ণ ওর দিকে দিয়ে ভালো করে প্যাসেজটা কিন্তু পড়ুন। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট বলছি, যদি সম্ভব হয় প্যাসেজটা আরেকবার পড়ুন এবং প্রয়োজনীয় যে লাইনগুলো আছে সেইগুলোকে আন্ডারলাইন করুন বা নিচে দাগ দিন। ঠিক আছে, বোঝা গেল? কি হলো দ্বিতীয় পয়েন্ট কি বললাম, যদি সম্ভব হয় আপনি প্যাসেজটাকে আরেকবার পড়ুন। প্রথমে তো একবার পড়লেন, যদি আপনি বুঝে যান তো খুব ভালো, যদি না বোঝেন তো প্যাসেজটাকে আপনি আবার পড়ুন, পড়ে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেইগুলোকে পেন্সিল দিয়ে দাগ দিন, অর্থাৎ আন্ডারলাইন করুন। ঠিক আছে, এবার 3 নম্বর পয়েন্টে বললাম, 3 নম্বর পয়েন্ট কি বলছি না, এনশিওর করুন যে পুরো প্যাসেজটার মানে আপনি বুঝেছেন এবং অর্থাৎ এর অন্তর্নিহিত মানে কিন্তু আপনি বুঝেছেন। এইটা আপনি কিন্তু সবসময় বুঝতে হবে। সবসময় যে প্যাসেজটা দেখছি সবসময় মানেই কিন্তু তা নয়।
তার ভেতরে কিছু অর্থ থাকতে পারে, আসল কারণ থাকতে পারে, সেইটা কিন্তু আপনি বুঝেছেন, সেইটা আগে আপনি এনশিওর করতে হবে আপনাকে। ঠিক আছে, তাহলে 3টে পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্টে আপনি কি করবেন, যে আপনি যে দাগ দিলেন অর্থাৎ আন্ডারলাইন করলেন, সেই কিওয়ার্ডস বা সেন্টেন্সগুলোকে আপনি প্রথমে বাড়িতে যখন প্র্যাকটিস করবেন তখন সেই কিওয়ার্ডগুলোকে খাতার মধ্যে লিখুন। প্রথম করবেন এগুলো, পরের দিকে আর করার দরকার নেই, পরের দিকে পুরোটাই মাথায় এগুলো কাজ করা যাবে। প্রথম প্র্যাকটিসের জন্য প্রথম 15 দিন পুরো জিনিসটাকে আস্তে আস্তে ভাগ করে নিন। প্রথম যে 15 দিন, ওই 15 দিন বা 15 ডেজের মধ্যে আপনার কী করবেন, ওইগুলো যে ইম্পর্টেন্ট পয়েন্ট বা ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেইগুলোকে খাতার মধ্যে নোট ডাউন করুন, এবং সেই লাইনগুলোকে কিন্তু এবার কি করবেন, 4 নম্বর পয়েন্টে নোট ডাউন করে এগুলোকে নিজের ভাষায় এবার খাতার মধ্যে লিখুন। ঠিক আছে, বোঝা গেল কীভাবে লিখবেন না? ওই লেখাগুলোকে কি করবেন, এক্সপ্যান্ড করুন, বড় করুন, তাহলে হয়ে গেল 4 নম্বর পয়েন্ট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ওটাকে এক্সপ্যান্ড করুন। এবার 5 নম্বর পয়েন্ট, এবার যে অরিজিনাল প্যাসেজটা আছে তার সবসময় 1/3 লিখবেন। অর্থাৎ আপনাকে যে প্যাসেজটা দেয়া হলো, তাহলে সেইখানে যদি আপনার 60খানা অক্ষর থাকে, অ্যাপ্রক্সিমেট 60খানা অক্ষর থাকে, তাহলে আপনি যেটা লিখবেন সেটা কিন্তু 20 ওয়ার্ড অ্যাপ্রক্সিমেট হবে। +2 -2 হতে পারে, যদি অনেকটা বড় প্যাসেজ হয়, 150 ওয়ার্ড হয়, ঠিক আছে, তাহলে আপনার 50 তো নর্মালি হচ্ছে, তাহলে +5 -5। একদম যদি ছোট নর্মালি দেয় না, এগুলো 100 বা 150 ওয়ার্ডের ন্যাচারালি দিয়ে থাকে, তো এইগুলোকে 50 বা তার থেকে -5 +5 আপনি কিন্তু করতে পারবেন। আর একটা কথা, সারাংশের কিন্তু সবসময় আপনাকে কিন্তু একটা নর্মালি লুজ শিট দেয়, যার মধ্যে প্রতি খোপ করে করা থাকে। প্রত্যেকটা খোপে একটা করে কথা লিখবেন। যেমন আমি ভালো ছেলে, আমি একটা খোপে, ভালো একটা খোপে, ছেলে একটা খোপে। এরম নয় যে ইজ বলে একটা গায়ে লিখে দেবো বড় শব্দ, বাংলা যেমন কিং কর্তব্য বিমূঢ়, এই শব্দটা হিতাহিত জ্ঞান শূন্য, এই কথাটার মানে আমি ওই শব্দটা বলে একটা বড় লিখতে পারলাম না, এরম কিন্তু করবেন না। ছোট শব্দ হলেও ওখানে লিখবেন, বড় শব্দ হলেও ওখানেই লিখবেন। সার্কামস্ট্যান্সেস যেমন ওই শব্দটার মধ্যে লিখবেন, সেমনি ইনফরমেশন ওই শব্দটার ওই খোপটার মধ্যে লিখবেন, আবার ইজ অ্যাম আর হলেও একটা খোপের মধ্যে আপনি লিখবেন। তাহলে যখন গুনবেন তাহলে আপনার সহজেই কিন্তু গোনা যাবে। আপনারা 2-1জন প্রশ্ন করেছেন যে আমার যদি খোপে লিখতে দেয়, খোপ করে যে পেজটা এক্সট্রা পেজ দেবে, ওই পেজে যদি আমাকে লিখতে হয় তাহলে কি লাস্টে ওয়ার্ড কাউন্ট করে দেব? তাহলে আপনি ওয়ার্ড কাউন্ট তো 1 নিমেষের মধ্যেই করতে পারেন, উইদিন 3 আর 4 সেকেন্ডের মধ্যে আপনি করে ফেলতে পারবেন। লিখতেও পারেন, ওখানে নাও লিখতে পারেন। যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে লিখতে হবে কত ওয়ার্ড, তো ওখানে লিখে দেবেন। না ইনস্ট্রাকশন থাকলে আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এর জন্য কোনো নাম্বার কাটা হবে না। স্যাররা দেখলেই বুঝে যাবে ওই পেজের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, ওইগুলি যাতে সহজে বোঝা যায় সেই জন্য ওই খোপ করা হয়। যদি মনে করুন এবার পিএসসি এমন কোনো রুল করলো যে এবার বার করলো না, ওরকম খোপ করে পয়েন্ট দিল না, তো প্লেন আপনাকে খাতার মধ্যে লিখতে হবে। সো আপনি খাতার মধ্যে সেইগুলো কিন্তু লেখার পর লাস্টে যদি সময় থাকে, তো সময় যদি পান, ওই ওয়ার্ডগুলো লিখে দেবেন, কত ওয়ার্ড হয়েছে এটা লিখে দিতে পারেন। ঠিক আছে, এবার কি করবেন, এর একটা নির্দিষ্ট টাইটেল দেবেন। এটা 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টটা কি হলো না, এর নির্দিষ্ট একটা টাইটেল দেবেন। আপনাকে বলুক আর না বলুক, আপনাকে কিন্তু প্রেসি মানেই টাইটেল দিতে হবে। সামারি মানে আপনি টাইটেল দিতেও পারেন, আপনি নাও দিতে পারেন, কিন্তু প্রেসির জন্য কিন্তু অবশ্যই কিন্তু এর একটা টাইটেল কিন্তু আপনাকে দিতেই হবে। ঠিক আছে, হেডিং বা টাইটেল কিন্তু একটা দিতে হবে। টাইটেলটা একদম সহজ সরল হবে, খুব বড় টাইটেল হবে না, ছোট। আমি আগেই বলেছিলাম 4-5খানা ওয়ার্ডের মধ্যে ওই টাইটেলটা হওয়া দরকার। বিশাল বড় আপনি 15 ওয়ার্ড বা 10 ওয়ার্ডে একটা লাইন তুলে দিলেন, তাহলে কিন্তু হবে না। 4খানা বা 5খানা ওয়ার্ডের মধ্যে হলো, খুব জোর 6খানা হতে পারে। যদি আপনার মনে হয় যে 6খানা লাগছে, তো তখনই করবেন, নাহলে ছোট 3 অক্ষর বা 4খানা ওয়ার্ড বা 5খানা ওয়ার্ডের মধ্যে করাই এটা ভালো। ঠিক আছে, তার 6 নম্বর। এবং লাস্ট যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ভালো করে শুনুন। যে অরিজিনাল প্যাসেজ, অর্থাৎ পরীক্ষায় আপনাকে যেটা করতে দেবে বা বাড়িতে আপনি যেটা প্র্যাকটিস করবেন, সেখান থেকে কোনো কথা আপনি ধার করবেন না। অর্থাৎ ওখানে যে শব্দগুলো বলা আছে, আপনি সেই শব্দগুলো ওখানে কিন্তু আপনার খাতায় কিন্তু সেইগুলো না লেখারই চেষ্টা করবেন। আমি, তুমি, এইগুলোর তো সিনোনিমাস নর্মালি হয় না, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, আমি এগুলো বলছি না। ওখানে কোনো শব্দ ব্যবহার
ব্যবহার করলো সেই শব্দটা সিনোনিমাস কোনো শব্দ যদি হয়, অর্থাৎ সমার্থক যদি শব্দ আপনার জানা থাকে, তাহলে ওই শব্দটা লিখবেন। যদি ওই মুহূর্তে না মনে পড়ে তখন চেষ্টা করবেন ওই শব্দটাকে যতটা পারবেন এড়িয়ে যাওয়ার জন্য। আর যদি এড়ানো একেবারেই সম্ভব না হয় তো একবারে ওই শব্দটা তখন লিখে দেবেন, ছেড়ে আসবেন না। ওই জায়গাটা ফাঁকা রেখে দিলেন সেটা করবেন না, নিলে হয়তো কিছু নাম্বার কম দেবে হয়তো স্যাররা, কিন্তু যদি একদম ফাঁকা রেখে দেন তাহলে কিন্তু খুবই বাজে লাগবে এবং নাম্বারটা কিন্তু অনেকটা কমে যাবে। আপনি যদি পারেন সিনোনিমগুলো এখন মাঝে মাঝে রেগুলারলি অল্প অল্প করে সিনোনিম পড়তে থাকুন। সিএইচএসএল বা সিজিএলের বইতে বা এমটিএসের বইতে এগুলো অনেক পেয়ে যাবেন। বা যদি এক্ষুনি কেনা এগুলো পসিবল না থাকে বা আপনার বাড়িতে না থাকে, সো আপনি গুগলে গিয়ে সার্চ করুন সিনোনিম, তাহলে কিন্তু এগুলো আপনি সহজেই কিন্তু সিনোনিমগুলো পেয়ে যাবেন। আস্তে আস্তে করে ডেভেলপ করার চেষ্টা করুন। বা আপনি যে বইগুলো পড়ছেন, আমি আগেই বইয়ের নাম বলে দিয়েছি, আমি সেই বইয়ের নামগুলো আপনি দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। সেই বইগুলোর মধ্যে যে আপনি প্র্যাকটিস করছেন প্রেসিগুলো বা সারাংশগুলো প্র্যাকটিস করছেন, ওইখানে কীরমভাবে ওই শব্দটাকে এক্সপ্রেস করেছে আপনি করার পর ওগুলো মিলিয়ে নিন ওই বইয়ের সঙ্গে, তাহলেই হয়ে যাবে। তাহলে এই 7টা পয়েন্ট আপনি মনে রাখুন। 7টা পয়েন্টের জিস্ট আমি বলে দিচ্ছি 2-3টে পয়েন্টের মধ্যে। কেন বললাম এতগুলো করে পয়েন্ট? তার কারণ আপনার যাতে বুঝতে সুবিধা হয়। তো আমি এবার 2 লাইনের মধ্যে ছোট করে বলে দিচ্ছি। প্রথমে ভালো করে 1-2বার পড়বেন, যখন পরীক্ষার হলে পড়বেন। যে জিনিসটা আমি নিজে ফলো করতাম সেটা হলো যে আমি যখন পড়তাম কানে আঙুল দিয়ে পড়তাম। কানে যদি একবার আঙুল দিয়ে দেন দেখবেন বাইরে থেকে শব্দগুলো আসছে না, ঠিক আছে? তাহলে পুরো যে আস্তে আস্তে করে পড়লেও যেন জোরে জোরে শোনে। আপনি নিজে একবার ট্রাই করে দেখুন, তাহলে দেখবেন পুরো কনসেন্ট্রেশনটা ওখানে যাচ্ছে। আপনার যদি 2বার পড়তে হয় একটা প্যাসেজ, তাহলে ক্লার্কশিপের মতো পরীক্ষায় কিন্তু আপনাদের অনেকটাই অসুবিধা হয়ে যাবে, কারণ ক্লার্কশিপের সময় কিন্তু 1 ঘন্টা। এটা মিসলেনিয়াস বা WBCS করতে পারেন 2বার বা 3বার, আর ওখানে প্যাসেজগুলো একটু হার্ড থাকে, সো ওখানে 2বার পড়াটাই দরকার। কিন্তু যদি মনে হয় যে আমি ক্লার্কশিপও 2বার পড়বো বা 3বার পড়তে চলে গেল, মনটা অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার অনেকটাই দেরি হয়ে যাবে। সুতরাং একবারে পড়তে হবে, এটা আমি বলছি। আপনারা চেষ্টা করুন একবারে পড়া, একবারে পড়ে এই জিনিসটার পুরোটার কী করবেন না মানে বোঝার চেষ্টা করুন এবং লিখে ফেলুন। এবার যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, 2 নম্বর পয়েন্ট আমরা শর্টে বলছি, যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেইগুলো ওখানে লিখে ফেলুন এবার, বা ওইগুলোকে মাথায় রাখুন। এবার সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে এবার আপনি নিজের ভাষায় এক্সপ্যান্ড করুন। এবং অবশ্যই 4 নম্বর পয়েন্টটা মনে রাখবেন যে টাইটেল দিতে কিন্তু ভুলবেন না। যদি আপনার 15 নম্বর থাকে, সো টাইটেলের মধ্যে কিন্তু 3 থেকে 4 নম্বর থাকে। যদি এটা 20 নম্বর হয়ে যায় প্রেসি, তাহলে টাইটেলে কিন্তু 5 নম্বর থাকে। আপনি যদি কোনোভাবে ভুলে যান বা আপনাকে বলুক আর না বলুক, ভালো করে মনে রাখবেন, আপনাকে বলুক আর না বলুক, আপনাকে কিন্তু টাইটেলটা অবশ্যই দিতে হবে। আপনি যদি টাইটেলটা না দেন তাহলে কিন্তু নাম্বারটা অবভিয়াসলি কমে যাবে, ঠিক আছে? টাইটেলের জন্য আপনি 3 বা 4 পেতে পারেন, হয়তো 5-এর মধ্যে, বা 2 পেতে পারেন, কিন্তু না লিখলে তো আপনি 0 পাবেন। এই ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সো এইগুলো প্র্যাকটিস করতে থাকুন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। আমি যতটা পারবো ওখানে হেল্প করব আপনাদের সঙ্গে। আমি ছিলাম অনির্বাণ আর আপনারা ছিলেন SSCEর সঙ্গে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। নমস্কার।